হাই, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস এক্সাম স্পেশালিস্ট ক্লাস। সম্পূর্ণ ভারতের ইতিহাসকে আলোচনা করা হবে। আজকে যে মেন যে আলোচনা করা হবে সেটা হচ্ছে প্রথম যে ক্লাস, প্রথম যে চ্যাপ্টার ইতিহাসের, যে ইতিহাস কাকে বলে, ইতিহাসে কয় ভাগে ভাগ করা যায়, কি কি সে সম্পর্কে আলোচনা করা হবে। এটি হচ্ছে ইতিহাসের প্রথম ক্লাস এবং পরবর্তীকালে সম্পূর্ণ ভারতটাকে কাভার করা হবে। সম্পূর্ণ ভারতটাকে এক একটা ক্লাসে কাভার করা হবে। ঠিক আছে? যারা এই পর্যন্ত এবং কি আর দ্বিতীয় যে ক্লাসটা চলবে সেটা হচ্ছে ভারতের ইতিহাসের এমসিকিউ ক্লাস চলবে। সম্পূর্ণ সম্পূর্ণ ভারতের ইতিহাসে এমসিকিউ ক্লাস চলবে। ঠিক আছে? এর আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করা যাক। তাহলে ইতিহাস কাকে বলে? অতীতে কোনো ঘটে যাওয়া ঘটনা, প্রাচীনকালে যেটা ঘটে গেছে বা কিছুদিন আগে যেটা ঘটে গেছে, সেরকম একটা ঘটনা যখন লিখিত আকারে প্রকাশ করা হয়, যখন লেখা হয়, কিন্তু বলছে সব ঘটনাই ইতিহাস নয়। যে অতীতে কোনো একটা ঘটে গেছে ঘটনা, সেটা লেখা হয়ে গেছে, আমি লিখে দিয়েছি, সেটা ইতিহাস নয়। ওই যে বিশেষ কিছু ঘটনা বাছাই করা, বিশেষ কিছু বাছাই করা, সেইগুলোর মধ্যে যে অতীতে ঘটে গেছে সেইগুলোর মধ্যে থেকে কিছু বাছাই করা এবং যুক্তি নির্ভর ঘটনাগুলোকে ইতিহাস বলে। তাহলে সব ঘটনা কি ইতিহাস? সব ঘটনা ইতিহাস নয়। বিশেষ কিছু যুক্তি নির্ভর এবং যেগুলো যুক্তি আছে সেই রকম এবং সেই ঘটনাগুলোকে বলছে ইতিহাস বলা হয়। এই ইতিহাসের জনক কাকে বলে? গ্রিক পণ্ডিত হেরোডোটাসকে। কারণ হেরোডোটাসকে কেন ইতিহাসের জনক বলা হয়? কারণ আগেকার দিনের লোক ইতিহাস লিখতেই জানতো না, ইতিহাস কি বলতো সেটাই জানতো না। কিন্তু হেরোডোটাস প্রথম এই ইতিহাস বইটা লিখেছিল, হিস্ট্রি বইটা প্রথম লিখেছিল, তার জন্য তাকে ইতিহাসের জনক বলে ধরা হয়। তিনি প্রথম শিখিয়েছিল যে ইতিহাস কিভাবে লিখতে হয়। এই সংস্কৃত ভাষায় সংস্কৃত ভাষায় ইতিহাস শব্দের অর্থ হলো ইতি হাইপেন হ হাইপেন আস থেকে এসেছে, যার অর্থ হলো এরূপ ঘটেছিল, মানে প্রাচীনকালে এরূপ ঘটেছিল, সেটাই লেখা হয়েছিল। ঠিক আছে? আর যেটা ইংরেজি ভাষায় কি বলছি, ইংরেজি ভাষায় হিস্ট্রি শব্দটি গ্রিক শব্দ, যা হিস্টোরিয়া থেকে এসেছে, যার অর্থ হলো সত্যের অনুসন্ধান বা গবেষণা করা। ঠিক এটা বলেছি। বা প্রাচীনকালে যে যেমন হরপ্পা সভ্যতা কোথায় কি ছিল, কোথায় নঙ্গরখানা ছিল, কোথায় জলাশয় ছিল, সে সম্পর্কে তো জানার জন্যে তো গবেষণায় তো করতে হয়, সত্যের যে অনুসন্ধান করতে হয়, সেটাই তো বলা হয়েছে যে ইতিহাস কোথায় অর্থ হলো সত্যের অনুসন্ধান বা গবেষণা করা। ইতিহাসের ইতিহাসের যুগকে বিভাজন, ইতিহাসের প্রধানত ইতিহাসকে দুই দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, দুভাগে ভাগ করা যায়। প্রথম যে দৃষ্টিকোণ হচ্ছে লেখার আধারে বা লিপির আধারে, কিভাবে লেখা হয়েছিল, ঠিক আছে, কোথায় কি লেখা ছিল, সে আধারে ভাগ করা হয়েছে। সেই আধারে প্রথম কে ভাগ করেছিল? ফরাসি প্রত্নতাত্ত্বিক বলেছিল যে আধারে ভাগ করা। ফরাসি প্রত্নতাত্ত্বিক পল তুর্নার 1833 খ্রিস্টাব্দে প্রথম প্রি হিস্ট্রি বা প্রাগ ঐতিহাসিক শব্দটা ব্যবহার করেছিল। তো এই প্রথম প্রশ্নটা কি মেন প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কে আছে, কি বলছে যে প্রাগ ঐতিহাসিক শব্দটা কে প্রথম ব্যবহার করেছিল? কে করেছিল? পল তুর্নাল। তিনি এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল প্রাগ ঐতিহাসিক যুগটা। ঠিক আছে? পরবর্তীকালে স্কটল্যান্ডের প্রত্নতাত্ত্বিক ড্যানিয়েল উইলসন উইলসন ড্যানিয়েল উইলসন 1851 খ্রিস্টাব্দে ধারণাটাকে জনপ্রিয় করেছিল। বলেছিল, এই শব্দটা দিয়েছিল যে প্রাগ ঐতিহাসিক যুগটা, ঠিক আছে, বা প্রি হিস্ট্রিটা, একটু ধারণাটা দিয়েছিল, বলেছিল, কিন্তু ও প্রচার করে নাই। প্রচার করেছিল কে? ড্যানিয়েল ড্যানিয়েল উইলসন 1851 খ্রিস্টাব্দে এটা ধারাবাহিকভাবে জনপ্রিয় করেছিল, প্রচার করে দিয়েছিল চারদিকে।
বুঝলাম না? লিপির ভিত্তিতে বা লেখার প্রচলনের ভিত্তিতে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। আগেই বলেছিলাম যে এই যে বলা হয়েছে যে ইতিহাসকে সাধারণত ২ দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে লেখার দিক থেকে বা লিপির ভিত্তিতে ভাগ করা যায়। আর ২ নাম্বার হচ্ছে ধাতুর আধারে। ধাতুর আধারে ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? তাহলে ১ম টা দেখে নিই কিন্তু লেখার ভিত্তিতে ইতিহাসকে কয় ভাগে ভাগ করছে? লেখার ভিত্তিতে বলা হয়েছে, লেখার ভিত্তিতে ৩ ভাগে ভাগ করেছে। ঠিক আছে? এই প্রাগৈতিহাসিক কথাটা কে প্রথম বলেছিল? পল টুর্নাল বলেছিল। তারপর জনপ্রিয় করেছিল কে? ড্যানিয়েল উইলসন। তাহলে প্রাগৈতিহাসিক যুগ, দ্য প্রি-হিস্টরি এজ। প্রাগৈতিহাসিক যুগ। মানবরা মানব সভ্যতার শুরুর সেই সময়কে বলছে যখন মানুষ লিখতেই জানতো না, লেখার ব্যবহার জানতো না, কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি। যেহেতু মানুষ সেখানে সেই সময় লিখতেই জানতো না, তাহলে সেই সময় কি লেখার উপাদান কিভাবে পাওয়া যাবে? লেখার উপাদান পাওয়া যেত না। তাহলে সেই যুগটাকে কি বলছে? স্টোন এজ বা প্রস্তর যুগ, যেখানে পাথর ও হাড়ের হাতিয়ার পাওয়া গেছিল এবং কি হয়েছে? গুহা চিত্র, এখানে গুহার মধ্যে চিত্র আঁকা ছিল। সেরকম একটা যুগকে কি বলছে? প্রাগ ঐতিহাসিক যুগ, যেখানে কোনো লেখার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে লিখতেই জানতো না, তার কি করে প্রমাণ পাওয়া যাবে? দ্বিতীয়টা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। এই সময় মানুষ লিপি বা লেখার প্রচলন ছিল। এই সময় মানুষ লিখিছিল, কিন্তু কি লিখেছিল? আমার মতন কি লিখেছিল তা কেউ পড়তে এলেনি এখনো। সেটা তো লেখাটা এখনো পড়াই যায়নি, পড়া সম্ভবই হয় না, কেমন একটা লিখেছিল। ঠিক আছে? সেইটি সেরকম একটা উদাহরণ দিয়ে বলছে কি হয়েছে? হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার যে লিপিটা পাওয়া গেছে সেটাকে সিন্ধু লিপি বলা হয়। সিন্ধু লিপি। সেই সিন্ধু লিপিটা আজও পড়া সম্ভব হয় নাই। কি লিখেছে? সেটা কি লেখা আছে? এরকম একটা ছবি লেখা আছে, পশুর মতো ছবি লেখা আছে, ছবি আঁকা আছে, একটা লোক এরকম করে ধরে আছে। কিন্তু এই ছবিটাকে কি বলছে? ভাবচিত্র বলছে। তাহলে সিন্ধু লিপিটা কি ছিল? ভাবচিত্র ছিল। ঠিক আছে? মনের ভাব প্রকাশ করছিল। সেরকম একটা চিত্র আঁকেছিল, চিত্রের মাধ্যমে তারা বলছে মনের ভাবটা প্রকাশ করত। ঠিক আছে? সেটাকে বলছে ভাবচিত্র বলছে সিন্ধু লিপিটাকে। সেটা কোথায় পাওয়া গেছিল? প্রায় ঐতিহাসিক যুগে। তাহলে প্রায় ঐতিহাসিক যুগে কি হয়েছিল? মানুষগুলো লিখেছিল কিন্তু সেটা পড়া যায়নি। সেরকম একটা সভ্যতার উদাহরণ দিতে বলে যদি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। ৩ নাম্বার কি আছে? ঐতিহাসিক যুগ, হিস্টোরিক্যাল এজ। যে সময়কালে লেখা হয়েছিল এগুলো পড়াও গেছিল, সেই সময়কালকে কি বলছে? ঐতিহাসিক যুগ। যে লিখতেও জানতো এবং সেই লেখাটাকে পড়াও গেছিল, সাধারণ মানুষ পড়তে পেরেছিল, সেরকম একটা যুগকে। যেমন ঋগ বৈদিক যুগ বা বৈদিক যুগ কি লেখা হয়েছিল? বেদ লেখা হয়েছিল। এই বেদ লেখা এখন পড়া যায় নাকি? বেদ লেখা পড়া গেছে। সেইটাই তো জানতেই পারি যে আমরা বেদকে ৪ ভাগে ভাগ করা যায়। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আর প্রত্যেকটা বেদকে আবার ৪ ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? এই ভাগগুলোকে এগুলো পরে বলবো, যখন আরেক বৈদিক যুগ আসবে, বৈদিক যুগটা পড়াবো, তখন ভাগগুলো সব সম্পর্কে ডিটেলস আলোচনা করাবো। ঠিক আছে? তাহলে ৩ টে যুগ হয়ে গেল। প্রাগ ঐতিহাসিক যুগ, প্রাগ ঐতিহাসিক যুগ যেখানে মানুষ লিখতে জানতো না, আর প্রায় ঐতিহাসিক যুগ যেখানে মানুষ লিখতে জানতো কিন্তু পড়া সম্ভব হয় নাই, সিন্ধু লিপিতে। আর ঐতিহাসিক যুগ যেখানে মানুষ লিখেছিল এবং পড়া গেছিল। তাহলে এটা কি কিসের আধারে ভাগ করা হয়েছে? লেখার আধারে ভাগ করা হয়েছে, লিপির আধারে ভাগ করা হয়েছে। তাহলে এবারে কিসের ভাগ হবে? একটা হয়েছে লিপির আধারে, দ্বিতীয়টা হচ্ছে এবারে বললাম যে ধাতুর আধারে ভাগ করবে। এবার হচ্ছে ধাতুর আধারে। ধাতুর আধারে ধাতুর ব্যবহারের পদ্ধতিতে ভাগ করা হয়েছে ইতিহাসকে। ধাতুর ব্যবহারের উপর ভিত্তি করেই ৩ ভাগে ভাগ করা হয়েছে। ৩ ভাগে ভাগ করার ধারণাটা দেন কে দিয়েছিল? ডেনিস। ডেনিস প্রত্নতাত্ত্বিক খ্রিস্টান জার্ডেনসন থমসন।
তিনি কি হয়েছে 1836 খ্রিস্টাব্দে কোপেনহেগেন মিউজিয়ামে, যে কোপেনহেগেন মিউজিয়ামটা আছে কোথায় আছে, ডেনমার্কে আছে। ডেনমার্কে একটা মিউজিয়াম আছে যেখানে কিছু সমস্ত কিছু তথ্যগুলো রাখা হয়। যেমন ভারতে কোথায় রাখা হয়, ভোপালে, ভোপালে ইন্দিরা গান্ধী মিউজিয়ামে। সেরকম কলকাতায় কোথায় রাখা হয়, কলকাতা মিউজিয়ামে। পশ্চিমবঙ্গে কলকাতা মিউজিয়ামে রাখা হয়। সেখানে পুরো বিশ্বের রাখা হয় কোথায়, কোপেনহেগেন মিউজিয়ামে। এটা কোথায় আছে, ডেনমার্কে আছে। ঠিক আছে। এই নির্দেশাবলী সাজানোর সময় তিনি বুঝে এই তিনি টিকালের সূত্র প্রবর্তন করেছিল। যখন বুঝি সাজাচ্ছিল এই ধাতুর আধারে যে সাজাচ্ছিল, তখন তিনি টিকালের সূত্রটা ব্যবহার করেছিল বলছে। যখন ধাতুর আধারে সাজাচ্ছিল, সাজাচ্ছিল, থমসন সাজাচ্ছিল। ঠিক আছে। ধাতুর আধারে সাজাচ্ছিল। প্রথমে আছে কি আছে, যে ভাগগুলো করেছে, সে প্রথমে আছে কি প্রস্তর যুগ। যে যুগে মানুষ বা যখন মানুষ হাতিয়ার হিসাবে কি ব্যবহার করতো, পাথরের ব্যবহার করতো, পাথরের হাতিয়ার, বড় বড় পাথরের হাতিয়ার ব্যবহার করতো। একটু বড় বড় পাথর নিত, একটা পাহাড়ের উপরে থাকতো, আর নিচে যদি কোনো জন্তু যাচ্ছিল, কোনো পশু যাচ্ছিল, সে উপর থেকে গিয়েছিল পাহাড় থেকে বড় বড় পাথরগুলো ফেলে সেই পশুটাকে মানে হত্যা করে সেটাকে খাই নিত। সেটাকে কি বলছে, প্রায় হচ্ছে প্রস্তর যুগ, যেখানে পাথরের হাতিয়ার ব্যবহার করা হতো। ঠিক আছে। দ্বিতীয়টা হইতো, এখানে আরেকটা হইতো, আর করা হয় নাই, সেটা হচ্ছে তাম্র যুগ বা তামার যুগ বা তাম্রপ্রস্তর যুগ। যে সময় কিছু মানুষ প্রথম কিছু হাতে ধাতু হিসাবে, যেটা কেউ কোন ব্যবহার করেছিল, তামা ব্যবহার করেছিল, ধাতু হিসাবে তামা ব্যবহার করেছিল। এই তামার মধ্য দিয়ে তারা কি করতো, যে একটা ফালার মতন করে দিত, সোজা একটা ডান্ডা করতো তামা দিয়ে, আর উপরটাতে কি করতো, একটা ছোচালো পাথর রাখতো। সেটা এগুলি ছুঁড়ে কিছু পশু শিকার করতে। এই তামার প্রথম ব্যবহার বা আবিষ্কার হয়েছিল কোথায়, মিশরে হয়েছিল। মিশরে প্রথম তামার ব্যবহার বা আবিষ্কার হয়েছিল। ৩ নম্বর আসছে ব্রোঞ্জের যুগ। ঠিক আছে। এই ব্রোঞ্জের যুগে কি হয়েছিল, ব্রোঞ্জের আবিষ্কার হয়েছিল, ব্রোঞ্জ বা কাঁসার আবিষ্কার হয়েছিল। কাঁসা কিসের ব্যবহার হয়েছে, এটা যে তামা আবিষ্কার হয়েছিল, এই তামার সঙ্গে টিন মিশাই দিয়েছিল। টিন, তামার সঙ্গে টিন মিশাই পরে ব্রোঞ্জের তৈরি হয়েছিল, ব্রোঞ্জ। ঠিক আছে। এই ব্রোঞ্জের যুগে কি ছিল, ব্রোঞ্জের বা কাঁসার ব্যবহার হয়েছিল। এই ব্রোঞ্জের মাধ্যম দিয়ে তারা অস্ত্র শস্ত্র তৈরি করছিল। ৪ নম্বরে আসছে যেটা লোহার যুগ। লোহার যুগ, যখন মানুষ লোহার ব্যবহার শিখে গেছিল, লোহা তৈরি করতে শিখে গেছিল, সেটাকে হচ্ছে লোহার যুগ বলছে। সেরকম হয়েছে কখন আবিষ্কার হয়েছিল, বৈদিক যুগের যে শেষ দিকে, ওটা ৬০০ BC, এবং কি হচ্ছে ষোড়শ মহাজন পদটা যখন সূচনা হচ্ছে, তখন কি হয়েছিল, লোহার ব্যবহার বা লোহা আবিষ্কার হয়েছিল। আর ব্রোঞ্জের যুগটা বলে দিচ্ছি, কোনটা বলছে ব্রোঞ্জের যুগ, ওই যখন সিন্ধু সভ্যতার আগে, সিন্ধু সভ্যতার আগে যে ব্রোঞ্জের যুগ। আর প্রস্তর যুগ বা স্টোন এজ কোনটাকে বলা হচ্ছে, প্রাক ঐতিহাসিক যুগে, যখন মানুষ বড় বড় পাথরের হাতিয়ার ব্যবহার করতো। আর তামার যুগটা বলছি, তামার যুগটা প্রাক ঐতিহাসিক যুগটা বলবো যখন, তখন বলছি এই প্রাক ঐতিহাসিক যুগের শেষ দিকে তামার আবিষ্কার হয়েছিল। তাহলে প্রথম ধাতু কোনটা ভারত আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে তামা। কিন্তু সাধারণভাবে পড়ার সুবিধার জন্য ইতিহাসকে, বিশেষ করে ভারতের ইতিহাসকে ৩ ভাগে ভাগ করা যায়। সেটি কি, প্রাচীন যুগ, এনসিয়েন্ট পিরিয়ড, যেটাকে হচ্ছে মানব সভ্যতার শুরু থেকে মধ্যযুগ পর্যন্ত। সেটা কি হচ্ছে সিন্ধু সভ্যতা, মৌর্য সভ্যতা, গুপ্ত যুগ, এটা উদাহরণ হিসাবে বলা যায়। ২ নম্বর হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগটাকে প্রাচীন যুগ শেষ এবং আধুনিক যুগের শুরুর আগে মধ্যবর্তী পর্যন্ত সময়ে। যেমন সুলতানি আমল, মুঘল আমল বা মুঘল সাম্রাজ্য, এটা। তারপর আজকে আধুনিক যুগ বা মডার্ন পিরিয়ড। এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতন এবং ইউরোপীয় ভারতে আগমন থেকে বর্তমান পর্যন্ত, যেটা এখনো চলছে, সেটাকে কি বলছে, আধুনিক যুগ হচ্ছে। যেমন ব্রিটিশ শাসন, স্বাধীনতা সংগ্রাম, এইসব, এটা হচ্ছে আধুনিক যুগটা বলছে। তাহলে কি হচ্ছে, প্রাক ঐতিহাসিক যুগ সম্পর্কে এবারে ডিটেলসে প্রি হিস্টোরি
এজ। এই প্রাক ঐতিহাসিক যুগ কি বলেছিলাম, যখন মানুষ কিছু লিখতে জানতেও নেই সেই রকম সময়টাকে, লিখতেও জানতেও নেই এবং সেইটা লেখার তো পড়া তো কোনো কোথায় এলে লিখতে জানতেও নেই, তো আবিষ্কার, লেখার আবিষ্কার হয়নি। সেরকম হচ্ছে দলিল বা যা পুঁথি আমাদের কাছে নেই। সেই সময় কি কি ছিল, কেমনভাবে ওরা থাকতো বা কি ব্যবহার করতো সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। কি একটা মাত্র ধারণা পাওয়া গেছে, সেগুলো কী থেকে ধারণা পাচ্ছি আমরা, সেই থেকে জানতে পারছি না প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে। এবার প্রত্নতাত্ত্বিক উপাদান কোনগুলোকে বলা হয়, সেই একটা হচ্ছে লিপি, ২ হচ্ছে মুদ্রা, ৩ হচ্ছে স্থাপত্য আর ভাস্কর্য। এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব যখন ইতিহাসের উপাদান নিয়ে আলোচনা করব, তখন কি হচ্ছে এই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে এগুলোর থেকে আমরা কি, এগুলো কি প্রত্নতাত্ত্বিক উপাদান কি, লিপি, মুদ্রা, স্থাপত্য আর ভাস্কর্য, এইগুলোর থেকে আমরা জানতে পারি। তখন কোনো লিখিত প্রমাণ নাই তো। লিখিত প্রমাণ না থাকার জন্য লিপি, কে এক হচ্ছে লিপি দিয়ে গেছে, লিখে দিয়ে গেছে, সেইগুলো লিপি দিয়ে গেছে। হালকা, হালকা করে ছাপ, ছাপ লেখা আছে, যেমন সিন্ধু লিপিটা লিখেছিল। ঠিক আছে? তো যেহেতু এখানে লেখার প্রমাণ নাই, তাহলে এখানে লিপির ব্যবহার পাচ্ছি না। কি হিসেবে ব্যবহার পাবো? মুদ্রা পাবো। আর কিছু মুদ্রাও তো এখানে ৫ মার্ক পয়েন্ট পাবো। আর ইয়ে কি পাবো? উম স্থাপত্য আর ভাস্কর্য। কে কোথাও গুহা নির্মাণ করেছে, গুহা, তারপরে কোথাও মন্দিরের মতো নির্মাণ করেছে, সে সম্পর্কে সেই সাইড থেকে আমরা এখান থেকে ধারণা পাবো। আর কি কিসের থেকে পাবো? আর পাথরের ওই যে পাথরের হাতিয়ার, হাড়ের কঙ্কাল, গুহা চিত্র, মাটির পাত্র, যেটা মিট ভাঁড় বলা হয়, সেই থেকে আমরা এই সম্পর্কে ধারণা পাবো। প্রাগ ঐতিহাসিক যুগকে মূলত প্রস্তর যুগে বলা হয়, কারণ এই সময় মানুষের বেঁচে থাকার জন্য কি করতো, শিকার করতো শুধু। উপরে সব থেকে বেশি পাথরের উপরে, পাথরের উপরে বেশি নির্ভরশীল। বড় বড় পাথর বললাম না, বড় বড় পাথর থাকতো, এটা পাহাড়ের উপরে থাকতো, পাহাড়ের উপরে বড় বড় পাথর আসতো থাকতো, আর এখানে নিচে যেটা গরু পশু যাইতো, উপর থেকে ফেলে দিত। তাহলে কি হচ্ছে, মারা যেত, মারা যাওয়ার পরে সেই লোকে ওরা খাই নিত। সেইখানে কি হাতিয়ার ছিল, বড় বড় হাতিয়ার ছিল, বড় বড় পাথরের হাতিয়ার। ঠিক আছে? এই পাথরের হাতিয়ার বিবর্তনের উপর ভিত্তি করে যে পাথরের হাতিয়ারগুলো, যে আগের যে প্রাগ ঐতিহাসিক যুগে বড় বড় ছিল, এই পাথরের হাতিয়ার যে বড় বড় ভিত্তি করে বলছে এই যুগকে অর্থাৎ ৩ ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? কিসের উপর ভিত্তি করে? পাথরের হাতিয়ারগুলোর উপর ভিত্তি করে। ঠিক আছে? প্রথম বলছে এই প্রাচীন এটি মানব ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম পর্যায় ও সবথেকে বেশি দিন চলেছিল এই যুগটা। প্রাগ ঐতিহাসিক যুগটার মধ্যে কোনটাকে এই প্রাচীন প্রস্তর যুগ বা পলিওলিথিক যুগটা, বা এটা বুঝছে সবথেকে বেশি দিন চলেছিল আরকি স্টেজে। প্রায় ১০ লাখ থেকে একদম ১২,০০০ পর্যন্ত। জীবনযাত্রা, জীবনযাত্রা কেমন ছিল? যাযাবর ছিল। চারদিকে ঘুরে বেড়াতো, ঘুরে বেড়াতো। ঠিক আছে? আর কি থাকতো? একটা গুহার মধ্যে ২ টা গুহা পাইতো, সেখানেই রয়ে যেত এবং শিকার করতো। তারা কৃষিকাজ জানতো না, বনে ফুল, ফলমূল সংগ্রহ করতো, পশু শিকার করে জীবন ধারণ করতো। হাতিয়ার কিসের ছিল? বড়, বড় পাথরের, একটা বড়, বড় এবং ভারী ছিল। ঠিক আছে? ভোঁতা ছিল, ধার থাকে না। সেগুলোকে কি বলতো? হাত কুঠার বলতো। হাত কুঠার বলা হতো। তারা একটা আবিষ্কার করেছিল। কি আবিষ্কার করেছিল? যে একটা বিশেষ দিক থেকে তারা কিছু আগুনের ব্যবহার শিখেছিল। শেষ দিকে, যখন এই প্রাগৈতিহাসিক যুগটা শেষ দিকে যাচ্ছে, লাস্টের দিকে ভাগ করেছি আমি। ১ম কি হয়েছে? প্রাচীন প্রস্তর যুগ। এই প্রাচীন প্রস্তর যুগটা যখন শেষ দিকে যাচ্ছে বা পিলিওটিক এজ যখন শেষের দিকে যাচ্ছে, এটা শেষ হয়ে যাচ্ছে যুগটা, তখন কি হয়েছে? এরা আগুনের আবিষ্কার করেছিল। আগুনের আবিষ্কার বা আগুন শিখে গেছিল। এটা কি বলছে? কোন ঐতিহাসিক যুগটা ভাগ করছে? প্রাগ ঐতিহাসিক যুগটা যে বলেছিলাম, এই প্রাগ ঐতিহাসিক যুগটা, এই প্রাগ ঐতিহাসিক যুগকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। সেরকম একটি ভাগ ছিল কি হচ্ছে, প্রায় প্রাচীন প্রস্তর যুগ। এটা ৩ ভাগে ভাগ করা হয়েছে এই প্রাগ ঐতিহাসিককে। একটা প্রাচীন প্রস্তর যুগ, এটা মধ্য প্রস্তর যুগ, আর এটা হচ্ছে নব্য প্রস্তর যুগ। ৩ ভাগে ভাগ করা হয়েছিল। তার মধ্যে প্রাচীন প্রস্তর যুগ একটা, প্রাচীন প্রস্তর যুগে একটা ভাগ। তার মধ্যে একটা ভাগে রয়েছে প্রাচীন প্রস্তর যুগ। আর দ্বিতীয় ভাগটা হচ্ছে কি? মধ্য প্রস্তর যুগ বা মেসোলিথিক যুগ বা মাইকোলিথিক যুগ বলা হয়। এটা ৩ টা নাম। মধ্য প্রস্তর যুগের ৩ টা নাম কখনো, কখনো দিয়ে দেয়। ঠিক আছে? যে মাইকোলিথিক যুগ কোনটাকে বলা হয়? এটাকে
মেসোলিথিক যুগ কোনটাকে বলা হয়? এটাকে মধ্যপ্রস্তর যুগটাকে। ঠিক আছে, এটা এটি ছিল প্রাচীন এবং নব্যপ্রস্তর যুগের পরবর্তী এক কর্ম এক ক্রান্তিকাল এবং বা পরিবর্তনের সময়। হাতিয়ারটা কি ছিল? হাতিয়ারটা ছিল আগে যেমন কি প্রাচীন প্রস্তর যুগে বলেছিল ছিল বড় বড় পাথর ছিল, আর এটা কি একটু ধারালো হয়েছিল, একটু ছোট হয়েছিল অস্ত্রটা, একটু ক্ষুদ্র আকার হয়েছিল, তাই জন্য কি মাইকোলিথিক বলছে। মাইকোলিথিক প্রধান বৈশিষ্ট্য কি মাইকোলিথিক, কারণ যে ধারালোটা এবং চুচালো এবং ছোট হয়েছিল হাতিয়ারটা পাথরেরটা, তাই জন্য এটা মাইকোলিথিক যুগ বলছে। মানুষ শিকারে পাশাপাশি পশুপালনও শুরু করে, তারা পশুপালন করতে শিখে গেছিল। ওইখানে পশুপালন করেছিল কি প্রাচীন প্রস্তর যুগে মানুষ পশুপালন করতে জানতোই না। এখানে কি হচ্ছে পশুপালন করছে, কিসের পশুপালন করছে? কুকুর। কুকুরকে তারা প্রথম মানুষ বলছে পোষ মানাইছিল। মানুষের প্রথম পোষা প্রাণী কি কুকুর। কোন যুগে বানাইছিল পশু? মধ্যপ্রস্তর যুগে আসে। মানুষ কোন যুগে প্রথম কুকুরকে পোষ বানাইছিল? মধ্যপ্রস্তর যুগ বা মাইকোলিথিক যুগ বা মেসোলিথিক যুগে। তারপরে নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগ, নিওলিথিক এজ। এই যুগে যে মানব সভ্যতার আমূল পরিবর্তন ঘটেছিল, তার জন্য কি নব্যপ্রস্তর যুগ বলে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছিল। এই যুগে মানুষ বলছে কৃষিকাজ শুরু করে দিয়েছিল, কৃষিকাজের ব্যবহার জানিয়ে গেছিল, কৃষিকাজ তারা শুরু করে দিয়েছিল। এই এর ফলে মানুষ যাযাবর জীবন ছাড়িয়ে দিয়েছিল, যে যাযাবর চারদিকে ঘুরে বলতো সেরকম ছাড়িয়ে দিয়েছিল, ছাড়িয়ে দিয়ে স্থায়ী বসবাস করতে শিখে গিয়েছিল। আর কি হচ্ছে গ্রাম সভার সূচনা করেছে, গ্রাম সভার সূচনা করেছে, স্থায়ীভাবে বসবাস করে গ্রাম সভার সূচনা করেছিল। এই হাতিয়ারগুলো ছিল, যে হাতিয়ারগুলো ছিল অনেক কিছু উন্নত ছিল, অনেক বেশি উন্নত, ধারালো আর মসৃণ ছিল। প্রথমে কি ছিল প্রাচীন প্রস্তর যুগে মোটো বড় বড় ছিল, যে মধ্যপ্রস্তর যুগ আসছে যখন কি হচ্ছে মাইক্রোলিক ছোট ছোট হচ্ছে, আর নব্যপ্রস্তর যুগে আরো ধারালো হচ্ছে, আর চুচিলা হচ্ছে, আজকে কি হচ্ছে ছোট পরিমাণে ছোট হচ্ছে। ঠিক আছে, এই সময় কি হয়েছিল চাকার আবিষ্কার হয়েছিল। চাকা প্রথম আবিষ্কার হয়েছিল সুমেরে হয়েছিল। সুমের সুমের থেকে হয়েছিল। ঠিক আছে, সুমের কোথায় আছে? সুমের হচ্ছে ইয়াতে ইরাকে। এখন বর্তমানে যেটা ইরাক বলছে, সেটাকে কি বলছে সুমের বলছে। কতগুলো ভাগ ছিল সেখানে? 4টা ভাগ ছিল। ঠিক আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে সুমের, ইরাকে। এই সুমেরে প্রথম কি ছিল চাকা আবিষ্কার হয়েছিল। এই চাকা তারা ব্যবহার করতে বা মাটির পাত্র তৈরি করতে ব্যবহার করতো। তাহলে কি বোঝে? কতগুলো বৈশিষ্ট্য ধরা হচ্ছে। বৈশিষ্ট্য প্রাচীন প্রস্তর যুগ, এখানে বড় বড় হাতিয়ার ছিল, যে হাতিয়ার দিক থেকে বড় বড় হাতিয়ার ছিল, এবং ছোট ছোট মধ্যপ্রস্তর যুগে কি হচ্ছে ছোট ছোট ধারালো আর ছোট হয়েছিল, এবং কি হয়েছিল কিছু মাইক্রো লিথিক বলছে। আর নব্যপ্রস্তর যুগে মসৃণ আর উন্নত এবং ধারালো হয়ে গেল আরো। জীবিকার দিক থেকে তারা কি করতো? শিকার করতো এবং সংগ্রহ করতো প্রাচীন প্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগে কিছু পশুপালন শুরু করেছিল। পশুপালন শুরু করেছিল প্রথম কে করেছিল? কুকুরকে করেছিল। ঠিক আছে, নব্যপ্রস্তর যুগে তারা কৃষিকাজ শিখে গিয়েছিল। ব্যবহারিক বাসস্থান থেকে ইয়া কি হয়েছিল? গুহা বা খোলা আকাশের নিচে থাকতো। আর এর কাছে অস্থায়ী বসতি ছিল, যেটা গুহাতে থাকতো অস্থায়ী। এখানে থাকতো, আজ এখানে থাকতো, আর অন্যদিকে চলে যেত। আর কি হচ্ছে স্থায়ী বসবাস করেছিল কোথাও? নব্যপ্রস্তর যুগে। আগুনের ব্যবহার শিখেছিল কি প্রাচীন প্রস্তর যুগে শিখিয়েছিল, আর ব্যাপক শিখিয়েছিল মধ্যপ্রস্তর যুগে, আর রান্না করা শিখিয়েছিল নব্যপ্রস্তর যুগে। আজকের ক্লাস এতক্ষই। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ক্লাসের জন্য।